দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আরআই সেলেস্টিয়াল গণতন্ত্র অনুষ্ঠানে। আপনারা যেমনটি জানেন প্রতিদিনের ঘটে যাওয়া বিষয় এবং খুব জরুরি এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। এবং আজকে আমাদের বিষয়টি আমরা নির্ধারণ করেছি নির্বাচনকে জুলাই সনদের চাপে রয়েছে কিনা। এর পিছনে অনেকগুলো কারণ রয়েছে। বিগত এক মাস এবং অনেক দিন ধরে আমরা যে আলোচনাটা একটা মুখ্য হয়ে দাঁড়িয়েছে যে নির্বাচনের তারিখটি কবে। আমরা যেহেতু ইতিমধ্যে জানতে পেরেছি এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষণাপত্রের সাথে 5ই আগস্ট এটাও বলেছেন যে ফেব্রুয়ারির মাঝামাঝি বা কোন একটি দিনে নির্বাচন হবে এবং ইসিতে সেই বিষয়ে নির্দেশনাও দেওয়া হয়েছে। সেভাবে বিভিন্ন রাজনৈতিক দল তাদের দল গোছানো এবং যে প্রস্তুতিগুলো রয়েছে সেগুলি ইতিমধ্যে করা শুরু করে দিয়েছে। সেই সাথে দর্শক আপনারা যেমনটি জানেন যে সংবিধানের তাফসিল এবং সেই সাথে জাতীয় সনদ এই বিষয়গুলো নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের দফায় দফায় বৈঠক হয়েছে এবং জুলাইয়ের 27 তারিখে যে ঐক্যমত্য কমিশনের দীর্ঘ একটি বৈঠক হয়েছে সেখানে বিভিন্ন দল 12টি বিষয়ে ঐক্যমত্যে আসতে পেরেছেন এবং 4টি গুরুত্বপূর্ণ বিষয় এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। কিন্তু এরই মধ্যে প্রধান একটি দল বিএনপি সেই সাথে এনসিপি এবং জামায়াত তাদের নির্দিষ্ট বক্তব্য সুস্পষ্টও করেছে। এই সবগুলো বিষয় এবং নির্বাচনের প্রস্তুতি এবং আজকে ঘটে যাওয়া কিছু বিষয়গুলো নিয়ে কথা বলতে আমাদের মাঝে আজকে উপস্থিত রয়েছেন আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন অতিথি জনাব এম রশিদুজ্জামান মিল্লাত। উনি বিএনপির কোষাধ্যক্ষ। আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে। সেই সাথে আমাদের সাথে আলোচনা করতে কিছুক্ষণের মধ্যেই যোগ দিবেন সাইফুল হক, উনি সাধারণ সম্পাদক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির। আমরা তার জন্য অপেক্ষা করছি, নিশ্চয়ই খুব দ্রুতই উনি আমাদের সাথে যোগ দিবেন। আমরা কথা বলছিলাম নির্বাচন নিয়ে এবং এই যে জুলাই সনদ একটি অত্যন্ত আকাঙ্ক্ষিত বিষয় এবং এটি নিয়ে অনেকগুলো প্রস্তুতি অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকেও নেওয়া হয়েছে এবং মোটামুটি তারা খসড়া চূড়ান্ত করেছেন এবং কিছু বিষয় এখনো সিদ্ধান্ত আসেনি। এই অবস্থার পরিপ্রেক্ষিতে নির্বাচনের তারিখ নিয়ে একটি প্রশ্ন তো রয়েছে। তারিখ যেহেতু এখনো নির্দিষ্ট হয়নি, বাট ফেব্রুয়ারি মাসে যে হবে এই বিষয়ে সবাই আশাবাদী। আপনার যে বিএনপির কোষাধ্যক্ষ আপনি এবং অনেক সিনিয়র রাজনীতিবিদ, সেই হিসেবে আপনি এই ব্যাপারটাকে কিভাবে দেখছেন? জুলাই সনদটার সাথে নির্বাচনের সম্পর্কটা আসলে কোথায়? ধন্যবাদ আপনাকে এবং আপনার চ্যানেলে আমার প্রথম আসা, এই জন্য দর্শক শ্রোতা সহ সকল কলাকুশলী যারা আছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই এবং অভিনন্দন জানাই। আসলে প্রত্যেকটি জায়গায় সময় দেওয়া একটু মুশকিল হয়ে যায় আর কি। আপনার আজকের যে প্রশ্ন যে জুলাই সনদ নিয়ে নির্বাচনের কোনো রকমের মানে প্রবলেম দেখা দিচ্ছে এ ধরনের কোনো কিছু আপনার কাছে মনে হচ্ছে আর কি? অ্যাকচুয়ালি জুলাই সনদের সঙ্গে আপনার নির্বাচনের কোনো সম্পর্ক এখানে থাকার কথা নয়। জুলাই সনদ একটা ডিফারেন্ট ব্যাপার, সনদে কী কী আসবে না আসবে এবং স্বাক্ষর করার জন্য বিএনপি প্রস্তুত রয়েছে এবং সেখানে ঐক্যমত্য কমিশনে যে সমস্ত আলোচনাগুলো হয়েছে সেই আলোচনার প্রেক্ষিতে ইতিমধ্যে আপনি জানেন যে 12টা একমত হয়েছে। কতকগুলিতে আমরা যেটা একমত হতে পারিনি নোটিফিকেশন দেওয়া হয়েছে এবং সবাই মিলে যে ঐক্যমত হয়ে একই আপনার রাজনীতিবিদগুলি সবগুলি একই মত দিবে তা কিন্তু মানে কাম্যও নয়। কারণ বিভিন্ন দলের বিভিন্ন মত রয়েছে, বিভিন্ন দলের বিভিন্ন আদর্শ রয়েছে, বিভিন্ন দলের বিভিন্ন নির্বাচনের ম্যানিফেস্টো রয়েছে। সেক্ষেত্রে একই হবে সব কিছু তা নয়। তবে মেজর যে বিষয়গুলি ছিল যে 12টি প্রশ্নে ঐক্যমত হওয়া, এটা কিন্তু অনেক বড় ব্যাপার বলে আমি মনে করি এবং বাংলাদেশের জন্য একটা সুফল বয়ে আনবে এটা আমার দৃঢ় বিশ্বাস। এবং আপনার প্রসঙ্গক্রমে একটা প্রশ্ন মাথায় এলো, আমি জিজ্ঞেস করেই ফেলি। ঐক্যমত যদি আপনার মানে সবার ভিন্ন মত থাকবে, এটা গণতান্ত্রিক অধিকার, বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন মতামত থাকবে, অবশ্যই এটা থাকতেই পারে। তাহলে জাতীয় ঐক্যমত্য কমিশনের এই যে বৈঠকগুলো, এটা নিশ্চয়ই একটি প্রয়োজন আছে না? একটু প্রয়োজন ছিল, কারণ দেখেন বিগত স্বৈরশাসক বলেন, ফ্যাসিস্ট সরকার বলেন, যে শেখ হাসিনার দুঃশাসন বলেন, এই যে এর মধ্যে যে আপনার যেভাবে প্রশাসনকে ঢেলে সাজানো হয়েছিল, প্রশাসনকে তাদের দলীয়করণ করা হয়েছিল এবং বিচার বিভাগকে তাদের আওতায় নিয়ে আসা হয়েছিল, তারপর আপনার প্রত্যেকটি ক্ষেত্রে অবিচার অমানবিক যে বিষয়গুলি ছিল, গুম খুন হত্যা যেভাবে চলেছিল, সেগুলি যাতে পরবর্তী সরকার
এসে আর না করতে পারে, এই ধরনের প্রস্তাবগুলি, মৌলিক যে সংস্কারগুলি সেগুলি করার জন্য কিন্তু ঠিক আছে। যে ফার্দার যে কোনো সরকার যদি সরকার গঠন করে তাহলে যাতে এই ফেসিস্টের মতো আচরণ না করে, সেই জন্যই সনদগুলির ব্যবস্থা করা হয়েছিল। সেই সনদে আপনার প্রত্যেকটি আপনারা জানেন যে 18টি প্রস্তাব ছিল, তার মধ্যে 12টির মধ্যে একেবারে সবাই মিলে ঐক্যমত হয়েছে, এবং 19টির মধ্যে বা 12টি সবাই মিলে ঐক্যমত হয়েছে, এবং বাকি 7টির মধ্যে কেউ কেউ নোট অফ ডিসেন্ট দিয়েছে, আমরাও নোট অফ ডিসেন্ট দিয়েছি কয়েকটার মধ্যে। আবার বাকিগুলো অনেকেই বলছে এটা হওয়া দরকার, এটা হওয়া দরকার না। দেখেন আপনার যদি আমাদেরকে বলেন আর কি, বিএনপিকে কত বড় বড় সংস্কারগুলি মেনে নেওয়া হয়েছে। আপনার একটি মানুষ বা একটি নেতা 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, 10 বছরের বেশি প্রধানমন্ত্রী হতেই পারবেন না, তার জীবদ্দশায় 10 বছরের বেশি হতে পারবে না। আমাদের কিন্তু প্রথম প্রস্তাব ছিল যে কনজিকিউটিভ টাইম পরপর 2 বার প্রধানমন্ত্রী হতে পারবে, 3য়বার তিনি হতে পারবেন না, এরকম ধরনের এটা প্রস্তাব ছিল। সেটা আবার সবাই সকল দল মিলে ঐক্যমত হয়েছে যে না, এটা আসলে 10 বছরের বেশি হওয়া উচিত না। তারপরে আপনার আমাদের পার্লামেন্টের যে আপার টায়ার লোয়ার টায়ার যে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ যেটাকে বলে, সেটার ব্যাপারেও কিন্তু ঐক্যমত হয়েছে। এগুলি কিন্তু আগে ছিল না। এই যে ব্যালেন্স অফ পাওয়ারের জন্য পদ্ধতিকে আসলে সমর্থন করে, পিআর পদ্ধতি এই দেশের জন্য তো আসলে প্রযোজ্য না, আপনিও জানেন আর কি, যে পিআর পদ্ধতিতে আপনার এটা কারা বলবে পিআর এর কথা। আপনি ধরেন একটি মানুষ তো যেখানে যে ভোটাররা তাদের যে নেতাকে তারা বেছে নেয়, হ্যাঁ, এখানে পিআর পদ্ধতি হলে নেতা নির্ধারণ করার পদ্ধতিটাই ভিন্ন হয়ে যাবে, থাকবেই না। আপনি যে যেখান থেকে আপনি নির্বাচন করবেন, আপনাকে কে ভোট দিবে? যে ভোট দিবে আপনাকে তো দেখে ভোট দিবে, তাই না? আর পিআর পদ্ধতিটা হলো এরকম যে আপনি সারা দেশে তখন আর আপনার কোন জায়গার কোন নেতা, কোন কনস্টিটিউয়েন্সির কোন প্রার্থী, সেটা কিন্তু আপনার মানে থাকবে না আর কি। আমি প্রসঙ্গক্রমে আরেকটা বিষয় আপনার দৃষ্টি আনতে চাই, যেমন বিএনপির গত পরশুদিনও কিন্তু আমরা পত্রিকা দেখেছি যে ঘটনা, এবং বেশ কয়েকদিন ধরে এই ধরনের ঘটনা আলোচনা এসেছে, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনীর যে সংস্কার, এটা নিয়ে একটি আলোচনা হচ্ছে। নির্বাচনের জন্য জাতীয় সনদ যেমন জরুরি একটি বিষয়, কিন্তু দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিও তো একইভাবে জরুরি। সেক্ষেত্রে গত পরশুদিন কিশোরগঞ্জের এই যে বালু তোলার ঘটনা নিয়ে বিএনপির 2 পক্ষের মধ্যে একটি সংঘর্ষের ঘটনা ঘটেছে, এবং সেই সাথে আমরা আরও দেখেছি যে কোম্পানিগঞ্জের এই ঘটনায় তার সেই সাথে বিভিন্ন জায়গায় চাঁদাবাজের অভিযোগ আসছে বিএনপির নেতাকর্মীর বিরুদ্ধে। এই ব্যাপারগুলোকে আপনারা কিভাবে দিচ্ছেন? আমরা এটাও জানি যে বিএনপি থেকে অনেক নেতাকর্মী বহিষ্কারও করা হচ্ছে। আপনার এটা মানে অনেক জায়গায় অনেক দিন থেকে প্রায় 1 বছর 1 মাস হতে গেল সরকার, জি, একটা এত বড় গণ অভ্যুত্থান, জি, এরপরে আপনার সরকার 3 দিন ছিল না, তারপর আপনার এই 3 দিন সমস্ত জায়গায় আওয়ামী লীগ সরকার কিন্তু বলেছিল যে এই সরকারটা যেদিন চলে যাবে তার পরের দিন লক্ষ লক্ষ লোক মৃত্যুবরণ করবে, মানে নিহত হবে। এটার থেকে যে বাংলাদেশের মানুষরা যে কত সহনশীল, এবং আমাদের দল বিশেষ করে কিভাবে পাহারা দিয়েছে এই সরকারবিহীন অবস্থায় 3টে দিন, তারপরে সরকার হলো, এবং আস্তে আস্তে এই যে একটা পরিবর্তন, বিরাট পরিবর্তন, এর মধ্যে যে কিছু কিছু ঘটনা ঘটবে না এটা কিন্তু আমরা আশাও করি না ঘটবে, কারণ 20 কোটি লোকের একটা দেশ, এই দেশে আপনার ভিন্ন মতের মানুষ রয়েছে, এবং আপনার দেখেন যে সমস্ত কিছু যদি দলীয়করণ করা হয়েছিল বিগত সরকারের আমলে, সেই সরকারের যে আপনার বাজার হাট ঘাট, আপনার যে আপনার কন্ট্রাক্টস, এগুলি যে ছিল সেগুলো তো পালিয়ে সবাই চলে গেছে। এরকম পলায়ন তো কোনো পৃথিবীতে এরকম হয়নি যে একেবারে তৃণমূল পর্যায়ের নেতা থেকে আরম্ভ করে পার্লামেন্ট, সরকার, প্রধানমন্ত্রী সবাই মিলে একসঙ্গে পলায়ন করেছে। এই যে শূন্যস্থানগুলি পূরণ করার জন্য যে আপনার রেভিনিউ আদায় সরকারের, তারপরে এই শূন্যস্থানগুলি পূরণ করার জন্য কারা আসবে? এখন আপনারা জানেন যে বাংলাদেশে বৃহত্তম দল, সুস্পষ্টভাবে জানতে চাই, আপনি কি মনে করেন এই যে দল থেকে বহিষ্কার করে দেয় এটাই সমাধান? না, এটা সমাধান না। এটা কি চাঁদাবাজিকে ঠেকাতে পারে? আমি শেষ করি। বৃহত্তম দলের মধ্যে আপনার ধরেন যারা যারা এই একেবারে
জোরপূর্বক অপকর্ম করেছে তাদেরকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কার আপনি বলতে পারেন যে বহিষ্কার করলে কি সমাধান হবে? আমাদের দিক থেকে তো এটাই সমাধান। আমাদের সর্বোচ্চ শাস্তি হলো বহিষ্কার করা। একটা লোক অন্যায় করেছে, চাঁদাবাজি করেছে, দখলদারিত্ব করেছে, তাকে আমাদের দল থেকে বের করে দিলাম, আমরা ওন করলাম না তাকে। এর চেয়ে আমরা বেশি কিছু করতে পারি না, কারণ আমরা তো সরকারে নাই। এই দায়িত্বটা হলো আসলে সরকারের, যে যারা চাঁদাবাজি করবে, আমরা কিন্তু স্পষ্টত বলেছি যে যারা চাঁদাবাজি করবে, যারা ডাকাতি করবে, যারা লুটতরাজ করবে, যা তাদেরকে আপনারা আইনগত ব্যবস্থা গ্রহণ করেন। এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করার দায়িত্ব তো আমাদের নয়। আমাদের কখন হবে? যদি আমাদের জনগণ সরকার আমাদেরকে বসায়। যতক্ষণ না বসাবে ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু আমাদের দল থেকে বহিষ্কার হলো সর্বোচ্চ শাস্তি, এবং সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়েছে প্রায় 4000। এবং এটা দিয়ে আমার মনে হয় কন্ট্রোল হয়েছে অনেক। কিন্তু আমার এখানে একটা প্রশ্ন আছে, আপনারা শুধু মানে সবাই মিলে বিএনপিকে ধরার চেষ্টা করছেন। বিএনপি সারা বাংলাদেশের প্রায় 70% লোক এখন যদি ক্যালকুলেট করেন আর কি, যে তারা বিএনপির উপর ভরসা করছে। বিএনপির নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে সুস্পষ্ট বর্ণনা যে বাংলাদেশের জন্য কিভাবে আপনার কি করবে, কি উন্নয়ন করবে, 31 দফার মাধ্যমে আমাদের আগের থেকে খসড়া দেওয়া হয়েছে, যে এই যে ভরসা নিয়ে মানুষ বসে আছে, এটাকে ডিফেম করার জন্য যে নতুন দল হলো এনসিপি, তারপরে জামাত ইসলাম। এখন জামাত ইসলাম তো আমাদের সঙ্গেই ছিল, তারা এখন যেহেতু আওয়ামী লীগ নাই, জামাত ইসলাম দ্বিতীয় বৃহত্তম দল হয়েছে। যদিও আমরা মনে করি যে তাদের কনস্টিটুয়েন্সি ওয়াইজ কিন্তু ভোট অতটা নাই, তারা শক্তিশালী সংগঠন, কিন্তু আপনার হয়তো নির্বাচন করলে 5টা 7টা 10টার বেশি আসন পাওয়ার সম্ভাবনা খুব কম। আমাদের সঙ্গে যখন ছিল, জোট ছিল, ঐক্যবদ্ধ ছিল এবং ধানের শীষ মার্কা ছিল, তখন তারা আমরা নির্বাচন নিয়ে যেহেতু আলোচনা করছি, আরেকটি বিষয় সেই সাথে খুবই প্রাসঙ্গিক মনে করি, আরেকটু যদি স্পষ্ট করে আপনি আমাদেরকে বলতেন। মিটফোর্ডে যে ঘটনা ঘটেছে সেই সাথে আরো অনেকগুলো ঘটনা ঘটেছে, এবং তৃণমূল পর্যায়ের অনেক লোক আছে। বিএনপি যেহেতু বড় দল, আসলে একা বিএনপিকে অভিযোগ করা হচ্ছে না। এই প্রসঙ্গগুলো জামাত এবং এনসিপি বিভিন্ন জনসমাবেশেও এই প্রসঙ্গগুলো টেনে এনেছেন, এবং যেহেতু বিএনপি বড় দল, অভিযোগগুলো হয়তো, কারণ তাদের নেতাকর্মীও বেশি, স্বাভাবিকভাবেই অভিযোগগুলো তাদের বিরুদ্ধে আসে। এবং এক্ষেত্রে খুব সাধুবাদ জানানোর মতো প্রসঙ্গ হচ্ছে একদম সাথে সাথে যে বহিষ্কার করার সিদ্ধান্তগুলো, এবং জনাব তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত যে চেয়ারম্যান, উনি দফায় দফায় যে বক্তব্যগুলো আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন জনসমাবেশে, এবং শেষে আমরা ঢাকা ইউনিভার্সিটিতে যে বড় একটি ছাত্র দলের সমাবেশ হলো, সেখানে খুব সুস্পষ্টভাবে শিক্ষা নিয়ে উনি অনেকগুলো নীতির জায়গায় কথা বলেছেন। এগুলো আসলে জনসাধারণের জন্য আশা জাগা নেয়া, এতে কোনো সন্দেহই নাই। কিন্তু বিএনপি যেহেতু নির্বাচনকে সামনে রেখে দল গোছানোর কাজ শুরু করে দিয়েছে ইতিমধ্যে, সেক্ষেত্রে ইমেজ ধরে রাখা এবং বড় দল হিসেবে যে জনগণের একটা আশা আকাঙ্ক্ষার জায়গায়, সেক্ষেত্রে নিশ্চয়ই আপনাদের একটি দায়িত্ব রয়েছে। দায়িত্ব রয়েছে জন্য আমরা কাজ করছি এইভাবে। আমাদের দায়িত্ব রয়েছে জন্যই আমরা নির্বাচনের জন্য আমরা এগুচ্ছি, এবং নির্বাচন আসলে পরে গণতান্ত্রিক পন্থায় একটা নির্বাচন হবে। সেই নির্বাচনে সকলের পার্টিসিপেশন থাকবে। যেহেতু ফ্যাসিস্ট সরকারের তাদের আর অধিকার নাই এই নির্বাচনে অংশগ্রহণ করার, তারা হয়তো অংশগ্রহণ করবে না, কিন্তু বাংলাদেশে তো অন্যান্য দল সবই আছে, সবাই অংশগ্রহণ করবে। এবং ইতিমধ্যেই আবার নির্বাচন কমিশন কিন্তু একটা ঘোষণাও দিয়েছে যে যার যার দলের মার্কা নিয়ে নির্বাচন করতে হবে। এমনকি আপনি যদি ঐক্যবদ্ধভাবে ইলেকশন করতে চান, শরিক দল হিসেবেও তাদেরকে আপনার মার্কাও আপনি দিতে পারবেন না, তাদের মার্কা তাদের ইলেকশন করতে হবে। অর্থাৎ সকলেই মিলে একটা ইনক্লুসিভ ইলেকশন করার জন্য কিন্তু ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এবং এই নির্বাচন নিয়ে যে কথাগুলি, আপনার যে প্রথম প্রশ্ন যেটা আর কি, জুলাই সনদ কি এর পেছনে অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে কিনা, কিন্তু এটা তো আসলে আমি মনে করি না এটা অন্তরায়। আমার যেমন ধরেন সংস্কার হয়েছে, তারপরে এগুলি আস্তে আস্তে আইন রূপে পরিণত করতে হবে সংসদে। আপনার যে এনসিপি জামাত যে কথাগুলি বলছে, সেগুলি এত আস্তে আস্তে এগুলি পার্লামেন্টে গিয়ে ঠিক করতে হবে। আপনার রেটিফিকেশন অফ দিস গভর্নমেন্ট অলসো হ্যাজ টু বি ডান ইন দ্য পার্লামেন্ট। পার্লামেন্টেই করতে হবে। এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার যে আছে, সেটারও কিন্তু রেটিফিকেশন নিতে হবে, বৈধতা নিতে হবে পার্লামেন্টে গিয়ে। অতএব পার্লামেন্ট ইলেকশনটা জরুরি হয়ে গেছে। এবং পার্লামেন্ট ইলেকশন করতে গেলে আপনার মানুষ তো
ভোট এখন ওইভাবে দিবে না মানুষের, যারা যদি মানুষ মনে করে, মানুষ কিন্তু খুব এখন স্পর্শকাতর হয়ে গেছে, যারা রাহাজানি করবে, ডাকাতি করবে এবং যাদের পছন্দ করবে না। আপনি ইতিমধ্যেই জানেন যে এনসিপির কাহিনী, ইতিমধ্যেই জানেন যে প্রত্যেক জায়গায় প্রত্যেক দিনের নিউজ আসছে যে আমাদের আমাদের মধ্যে আমি একটু আপনার কাছ থেকে সময় চেয়ে নিচ্ছি। আমাদের মধ্যে ইতিমধ্যে দর্শক যোগ দিয়েছেন। সাইফুল হক, সাধারণ সম্পাদক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আলোচনায়। আমরা আলোচনা করছিলাম নির্বাচন নিয়ে, জুলাইয়ের যে সনদের যে সম্পর্ক সেটি নিয়ে, এবং সেই সাথে আরো প্রাসঙ্গিক কিছু বিষয় নিয়ে। আপনাকে শুভেচ্ছা জানিয়ে প্রথমেই আপনার কাছে জানতে চাচ্ছি আপনার মতামতটা কি। আমরা জানি যে নির্বাচনের একটা প্রস্তাবিত সময় আমরা পেয়েছি যে ফেব্রুয়ারির মাঝামাঝি নির্বাচনটি আসছে, জাতীয় সংসদ নির্বাচন। সেক্ষেত্রে জুলাই সনদের যে চাপ, আপনি কি এটাকে চাপ মনে করেন নির্বাচনের পথে? আপনাকে ধন্যবাদ প্রিয়ভাজন বিএনপির নেতা আলোচক ভাই, আর দর্শক শ্রোতা, আপনাদেরকে আমি শুভেচ্ছা জানাই। না, আমি এটাকে একটা গুরুত্বপূর্ণ কাজ এবং দায়িত্ব মনে করি। এটা কোনো চাপ হিসাবে বিবেচনা করছি না, কারণ এটা হচ্ছে আমরা যে ব্যবস্থা একটা দল একটা ব্যক্তিকে কর্তৃত্ববাদী শাসকে পরিণত করে একটা দুঃশাসন কায়েম করেছে, একটা ফ্যাসিবাদী একটা শাসনের এখানে তৈরি করেছে, সেই ব্যবস্থার যাতে কোনোভাবেই যাতে আবার ফিরতে না পারে, তাহলে তার প্রশাসনিক, রাষ্ট্রীয়, সাংবিধানিক তার একটা গণতান্ত্রিক উত্তরণের জন্যই হচ্ছে জুলাই সমঝোতা সনদ, যেটা আমরা করেছি। এবং এটা আমরা এবারকার অভ্যুত্থানের অনেক আগেই, তার থেকে 2-2.5 বছর আগেই আমরা 31 দফা আমরা যৌথভাবে প্রণয়ন করেছি। বিএনপি, গণতন্ত্র মঞ্চ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সহ রাজপথের বিরোধী দলগুলো। ফলে এটা আমাদের মানুষের কাছে এটা আমাদের একটা রাজনৈতিক অঙ্গীকার। তো সেই জায়গা থেকে ঐক্যমত কমিশন তারা যেটা করছেন, আমাদের 31 দফা বিভিন্ন দলের রিফর্মের যে এজেন্ডাগুলো আছেন তারা এগুলো বিবেচনার মধ্যে নিয়ে একটা ধারাবাহিক আলোচনার পর্যায়ে আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্নে আমরা একমত হতে পেরেছি। আমি আশা করি তো আগামী সপ্তাহে এটার 3য় পর্যায়ের আলোচনাটা শুরু হবে এবং আমরা আশা করছি আমরা স্বাক্ষর করতে পারবো। এটা অনেকটা আমার কাছে একটা ম্যাগনা কার্টার মতন। বাংলাদেশ গণতান্ত্রিক অভিযাত্রার পথে হাঁটার জন্য এটা বলতে পারেন এক ধরনের আলোকবর্তিকার মতন হিসাবে এটা কাজ করবে। সেই জায়গা থেকে এটা, হ্যাঁ, এটা তো একটা রাজনৈতিক দায়িত্বের মধ্যে। এখন এটাকে কোনো অজুহাত তো প্রশ্নই নেই, বরঞ্চ যারা নানা প্রশ্ন তুলছেন, আমি আপনাকে একটু উল্লেখ করি, মাঠে দাঁড়িয়ে যে বক্তৃতা বা প্রেস ব্রিফিংয়ে বিভিন্ন দল যে বক্তৃতাগুলো করে আর ঐক্যমত কমিশনের ভেতরকার যে আলোচনা, তার মধ্যে বিরাট পার্থক্য। ঐক্যমত কমিশনে বিদ্যমান সংবিধানের ভিত্তিতে আলোচনা হচ্ছে, এই সংবিধান কিভাবে গণতান্ত্রিক করা যাবে, দায়বদ্ধ করা যাবে, জবাবদিহিমূলক করা যাবে, স্বচ্ছ করা যাবে, নির্বাহী বিভাগের সাথে কিভাবে আমরা বিচার বিভাগ, সাংবিধানিক বিভাগের একটা লজিক্যাল রেশনাল ভারসাম্য আনতে পারবো, যাতে বাংলাদেশ যাতে ভবিষ্যতে একটা গণতান্ত্রিক জবাবদিহিমূলক ব্যবস্থা কায়েম করতে পারে। সেখানে পরিবেশটা কিন্তু অনেক আন্তরিক, অনেক হৃদ্যতাপূর্ণ, অনেক সৌভ্রাতৃত্বের আমরা কিন্তু একটা লক্ষণ। আমি নিজে অধিকাংশ সভাতে উপস্থিত ছিলাম, ফলে আমি দেখেছি। দ্বিতীয় পর্যায়ে যে শেষ কিন্তু বাইরে যে আলোচনাগুলো করে এরকমই ছিল না, বলছি হ্যাঁ, সেখানে আলোচনাটা অনেক বেশি, সারা দিন ব্যাপী, হ্যাঁ, সেখানে অনেক সংবাদ মাধ্যমে আমরা এটা প্রচার করেছি, সেখানে অনেক গুরুত্বপূর্ণ। না, সেখানে আলোচনাটা খুবই আন্তরিক, খুবই উষ্ণ, হাসি ঠাট্টা, ব্যঙ্গ, বিদ্রুপ এবং পরস্পরকে, কিন্তু এবং বাংলাদেশ বোঝ হয় তার পরবর্তীতে যে আলোচনাটা হলো সেটা মনে হয় না গোটা 4টি নির্দিষ্ট বিষয়ে আলোচনায় একমত হওয়া কি গেছে। না, বলছি সেটা তো আরেকটা প্রশ্ন। বিএনপি কিছু প্রশ্নে নোট অফ ডিসেন্ট দিয়েছে, অন্য কিছু দল কিছু নোট অফ ডিসেন্ট দিয়েছে, কিছু ব্যাপারে আমাদের আপত্তি বা অসন্তোষ আছে, বাট সব মিলে যেটা আলোচনা হয়েছে 20টার মধ্যে তো গুরুত্বপূর্ণ সাংবিধানিক সংস্কারের ব্যাপারে প্রায় 19টাতে আমরা একমত হতে পেরেছি। 8টাতে ধরুন সবাই আমরা একমত হয়েছি, বাকিগুলো কিছুটা নোট অফ ডিসেন্ট সহ। তো নোট অফ ডিসেন্ট থাকা মানেই যে ভবিষ্যতে হবে না তা না। পরিবর্তিত পরিস্থিতি, দলগুলোর উপলব্ধি, আলাপ আলোচনা, বোঝাপড়া, একটা ইনক্লুসিভনেসের মধ্য দিয়ে আসার জন্য আমি আশাবাদী মানুষ যে, এবং এটা একটা অসাধারণ অর্জন, যদি আমরা জুলাই সমঝোতা সনদ স্বাক্ষর করতে পারি, বাংলাদেশ ভবিষ্যতে তার রাজনৈতিক, তার যে পথনির্দেশ, তার যে একটা রাজনৈতিক রূপরেখা বলতে পারেন,
সে পথে হাঁটতে পারবে জি, জি। এবং যদি সেখানে হাঁটে জি। এটাই হবে এবারকার জুলাই গণঅভ্যুত্থানের সবচেয়ে বড় রাজনৈতিক সাফল্য এবং এই সরকারেরও সবচেয়ে বড় একটা সাফল্যের জায়গা, যেখানে রাজনৈতিক দলগুলো একটা দায় দায়িত্ব নিয়ে যেখানে আলোচনা করছে। এবং আমি দেখছি যে মাঠে যে বক্তৃতা, সেখানে বৈরিতা আছে, সমালোচনা আছে, আর সেখানে অনেক বেশি আমি দেখছি যে একটা উত্তেজনাকর, কিন্তু ভেতরকার আলোচনাটা কিন্তু একটা অসাধারণ। এই সংস্কৃতি বাংলাদেশে কিন্তু আগে ছিল না। ফলে ভেতরের সংস্কৃতিটাকে যদি বাইরে আপনি আনতে পারেন, তাহলে বাংলাদেশে যে ভিন্নতার মধ্যেও যে আমরা একসাথে হাঁটতে পারি, চলতে পারি, ভিন্নতার মধ্যে ঐক্যের যে প্রশ্ন আছে, এটাই হচ্ছে বাংলাদেশের এবারকার অর্জন। আমি আশা করি সে পথে আমরা হাঁটতে পারবো। কিছু কিছু চ্যালেঞ্জ আছে, একটা বহুত্ববাদী সমাজে নানা আমাদের একটা বিরতির সময় হয়েছে, তারপরও আমরা একসাথে আমরা কিন্তু চলতে সুনির্দিষ্টভাবে এই পারবো। সনদ নিয়ে এবং নির্বাচন নিয়ে এবং সংবিধানকে কার্যকর করার জন্য আর কি কি আলোচনা হয়েছে সেই সকল বিষয়ে আলোচনা করবো একটা জি, বিরতির পর। নিশ্চয়ই। দর্শক, আপনারা দেখছেন আরআইএসএল স্টিল জনতন্ত্র গণতন্ত্র। এই মুহূর্তে একটা বিরতিতে যাচ্ছি, সাথে থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন আরআইএসএল জনতন্ত্র গণতন্ত্র। আমরা সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। এম রশিদুজ্জামান মিলাদ, এই পর্যায়ে আপনার কাছে জানতে চাচ্ছি, আমি সুনির্দিষ্ট কতগুলো বিষয় নিয়ে আপনার সাথে এর বিরতির আগেও কথা বলছিলাম। একই প্রসঙ্গ নিয়ে আরেকটি মন্তব্য, যেমন আজকে সারাদিনের অত্যন্ত প্রধান একটি আলোচনার বিষয় হচ্ছে চাঁদাবাজির ঘটনায় অভিযোগে রাহেনুল অপু, যিনি এখন পুলিশের হেফাজতে রয়েছেন, তার স্ত্রী কাজী আনিশা, উনি সংবাদ সম্মেলন করেছেন জাদুঘরে, এবং সেখানে আজকে দুপুরেই যে খুবই মানে অদ্ভুত এবং খুবই সারপ্রাইজিং বটে, যেটা আমরা আলোচনায় পেয়েছি যে উপদেষ্টা আসিফ মাহমুদ, ওনার বিরুদ্ধে একটি অভিযোগ এসেছে যে চাঁদাবাজির ঘটনায় রাহেনুল অপু, উনি ওনার নির্দেশনায় এই ধরনের কাজ করছেন। তো এই অভিযোগ নিয়ে নিশ্চয়ই আরও তদন্ত হবে, বা এটা নিয়ে রাজনৈতিক দলমত নির্বিশেষেও একটি কথা এসেছে যে এখন এগুলো তদন্ত করার প্রয়োজন রয়েছে। নির্বাচনের পথে বা বানচালের জন্য এগুলো কি ষড়যন্ত্র, নাকি শুধু এটি রাজনৈতিক আলাপ? প্রথমত আমি বলতে চাই যে এটা একটা সুষ্ঠু তদন্ত হওয়া দরকার, যে উপদেষ্টা আসিফ এর সঙ্গে সংশ্লিষ্টতা আছে কিনা, এটা ভালোভাবে একটা তদন্ত হওয়া দরকার। যদি হয় তাহলে তো খুবই মারাত্মক একটা ঘটনা আর কি, যে এই সারা দেশে যে চাঁদাবাজিগুলি হলো, শুধুমাত্র প্রথম দিকে বিএনপির নাম, তারপরে ইদানিং তো জামাত ইসলাম করছে, যেটা বুঝতে পাচ্ছেন, তারপরে এনসিপির ছেলেপেলেরা ধরা পড়লো, যে অপুর কথা বললেন, এদের রিমান্ডে নিয়ে কথা বলার প্রেক্ষিতে তখন বললো যে আসিফ নজরুলের সঙ্গে কথা বলে এই কাজটি হয়েছে, আসিফ মাহমুদের সঙ্গে। তো এখন যদি উপদেষ্টাগণ যদি এদের সঙ্গে এই টাকা পয়সা, চাঁদাবাজি এবং কাজকর্মের লেনদেনের সঙ্গে যদি জড়িত থাকে, ইতিমধ্যে দেখেন যে আমরা খুব আশা করেছিলাম যে আগস্টের 5ই আগস্টের পরে হয়তো এই শেখ হাসিনার পলায়ন থেকেই সকলেই একটা শিক্ষা নেবে যে কি কর্ম করলে কেমন থাকা যায় এবং কতটুকু দুষ্কর্ম করলে এই পরিস্থিতির উদ্ভাবন হয়। শেখ হাসিনার ঘটনা দেখে যদি আমাদের মধ্যে এই জাগরণটা না আসে, তাহলে তো অত্যন্ত দুঃখজনক। তবে আমরা মনে করি যে এই উপদেষ্টা আসিফের বিষয়টি খুব ভালোভাবে তদন্ত করে দেখা প্রয়োজন এবং এর একটা সুষ্ঠু বিচার বা সুষ্ঠু একটা সমাধান হওয়া দরকার। কারণ এই চাঁদাবাজি একটা কথা, তারপরে এই দখলবাজি একটা কথা, এগুলি নিরসন তো করতে হবেই। এবং একটা রাজনৈতিক সরকার যখন আসবে, তখন এই বিষয়গুলি নিয়ে কিন্তু বিস্তরভাবে ওনারা খুব ভালোভাবে আলোচনা করেছেন ঐক্যমত কমিশনের ভিতরেও, যে যাতে করে এমনভাবে সব কিছু সন্নিবেশ করা হয় যে আগামী সংসদে রেটিফাই করে এবং আগামী সরকারটি যেটা হবে, এই ধরনের চাঁদাবাজিতে, দখলবাজিতে বড় ধরনের কোনো উপদেষ্টাগণ, এমপিগণ, মন্ত্রীগণ এবং দলের বিভিন্ন নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ যাতে এই ধরনের কর্মকাণ্ড না করতে পারে, সেই জন্য এই আইনের যে একটা বিষয়, সেটাকে প্রাধান্য দিয়ে তারা কিন্তু সংস্কারগুলি করছেন। কাজেই আমি মনে করি যে আগামী প্রথম বিষয়টি হলো যে খুব তাড়াতাড়ি একটা নির্বাচন হওয়া দরকার। যদিও আমরা জানি যে ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন হওয়ার জন্য একটা চিঠি ইতিমধ্যে ইসিতে দিয়েছে এবং ইসি হয়তো আগামীকাল একটা
খসড়া রোডম্যাপ ঘোষণা করবে, জি। এটা জানিয়েছেন ইসি সচিব জানিয়েছেন আগামী সপ্তাহে, আগামী কালকে বোধহয় জানানো, আগামী শুক্রবার, আগামী সপ্তাহে বা জি, আগামীকাল মানে রবিবার অচিরেই হয়তো তারা জানাবে। যদি জানায় তখন তো বোঝা যাবে, তখন মানুষ কিছুটা শান্ত হবে। আর আমাদের দলের তরফ থেকে তো আমি অনেকক্ষণ বললাম আপনাকে, আপনিও তার এপ্রিসিয়েট করলেন যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কিভাবে পদক্ষেপ গ্রহণ করছে একটা বৃহৎ দলকে কন্ট্রোল করার জন্য, এবং সেই কন্ট্রোলে আমরাও চেষ্টা করছি। আমরা আশা করি যে আস্তে আস্তে, একবারই তো পরিবর্তন হবে না। এত দিনের একটা দুঃশাসন, এত দিনের একটা মানে অপশাসন, এটাকে কমিয়ে এনে মানুষের রন্ধ্রে রন্ধ্রে মনে হয় যে একটা ক্যান্সার রোগের মতো ঢুকে গেছে, সেগুলিকে আস্তে 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 আপনার পর্যায়ক্রমে আপনার বাংলাদেশকে শুদ্ধিকরণ করতে হবে, এবং সেটার প্রক্রিয়া হবে একটা রাজনৈতিক দলের নির্বাচনে আসা এবং নির্বাচনে এসে রাজনৈতিক সরকার গঠন করা, এবং সেই গণতান্ত্রিক সরকারটি আস্তে আস্তে আমার মনে হয় সব সমাধান করতে পারবে। জনাব সাইফুল্লাহ, আপনার কাছে একই প্রসঙ্গে আলোচনা করতে চাচ্ছি। যেমন বিরতির আগে আমরা কথা বলেছিলাম, জনাব মিল্লাত উনি বলেছিলেন যে বিএনপি একটি বড় দল, এজন্যই হয়তো চাঁদাবাজির অভিযোগ বেশি বা নেতাকর্মীও বেশি, অভিযোগও বেশি আসছে। সেক্ষেত্রে আমরা দেখেছি যে আইনশৃঙ্খলা যে ধরনের পরিবেশ এখন বর্তমানে বিরাজ করছে, সেখানে এটি অবনতি হয়েছে এবং সাধারণ জনমনে কিছু আশঙ্কা তৈরি হয়েছে, বিশেষ করে মিটফোর্ডের ঘটনা এবং কতগুলো সাংঘর্ষিক ঘটনার পরে। এবং এই ব্যাপারে এখন যেহেতু শুধু নেতাকর্মী নয়, সরাসরি উপদেষ্টার নামেও একটি অভিযোগ এসেছে আজকে, এই ব্যাপারটাকে কিভাবে মূল্যায়ন করছেন? উনি তো কোনো নেতা নন, উনি সরাসরি উপদেষ্টা। জি, আপনাকে ধন্যবাদ। একটা হচ্ছে এইসব অভিযোগগুলো আমাদেরকে খুবই বিব্রত করে, এক ধরনের লজ্জার মধ্যে ফেলে দেয়। কারণ এই তরুণরা, তারা তো আমাদের এবারকার জুলাই আগস্টের যে গণজাগরণ, গণঅভ্যুত্থান, এরা অনেকেই তারা একটা ফ্রন্ট লাইনার তারা ছিলেন। খুব দুর্ভাগ্যজনকভাবে মাত্র 1 বছরের মধ্যেই, আজকে তো আপনি ধরেন সজীব ভূঁইয়ার কথা বললেন, কিন্তু এদের সাথে যুক্ত আরও অনেকের ব্যাপারে গত কমাস ধরে অনেক ধরনের অভিযোগ ইতিমধ্যে গণমাধ্যম, আপনারাও এগুলোকে নিয়ে আসছেন। মাত্র 1 বছরের মধ্যে কোনো আন্দোলনে, অভ্যুত্থানের অংশগ্রহণকারী ফ্রন্ট লাইনাররা এভাবে বিতর্কিত হয়েছেন, সমালোচিত হয়েছেন, এভাবে তারা পাবলিক ডোমেইনে তারা অভিযুক্ত হয়েছেন, এরকমটি আগে আমি 69-এর গণঅভ্যুত্থান থেকে যদি এ পর্যন্ত বলি, আমি বাংলাদেশের মধ্যে মনে হয় বিরল যারা আছেন তার মধ্যে একজন হব, যারা 69 থেকে এ পর্যন্ত প্রতিটা মুক্তিযুদ্ধ থেকে শুরু করে প্রতিটা ঘটনার প্রত্যক্ষ অংশীদার আমি, কখনো কর্মী, সংগঠক বা কখনো দায় দায়িত্বের জায়গা থেকে। তো এরকম ঘটনা কখনো হয়নি, এজন্য জিজ্ঞাসা করা। এবং ফলে আমি মনে করি ফলে তার একটা বিশ্বাসযোগ্য নিরপেক্ষ তদন্ত হওয়া দরকার। এবং ও অবশ্য আজকে বলেছে সজীব যে রাজনীতি যুক্ত ছিল বা যুক্ত হবে এরকম কারো থাকা উচিত না। এদের উচিত ছিল অনেক আগেই বরঞ্চ দায়িত্ব থেকে অব্যাহতিটা নেওয়া। কিন্তু যত দিন যাচ্ছে দুর্ভাগ্যজনকভাবে তারা অনেক বেশি বিতর্কের মধ্যে পড়ছে, এবং যাদেরকে আমরা, আপনি যেহেতু খুবই অভিজ্ঞ, আপনি এই বিষয়টা ঘোলাটে কেন হচ্ছে? এটা কি ষড়যন্ত্রমূলক নাকি আসলে এটা খতিয়ে দেখা দরকার? আমি বলছি ষড়যন্ত্রমূলক কিনা এটা আমরা কিভাবে বুঝবো? এটা বুঝবো একটা বিশ্বাসযোগ্য নিরপেক্ষ একটা তদন্ত যদি আমরা করি। দুর্ভাগ্যজনক আমাদের ইতিহাস হচ্ছে তদন্ত কমিটি করি, কিন্তু তদন্ত কমিটির কোনো ফলাফল, তার কোনো রিপোর্ট, বিশ্বাসযোগ্য কোনো রিপোর্ট কিন্তু আসে না। কারণ এটা রাজনৈতিকভাবে এগুলো নানাভাবে এগুলো প্রভাবিত হয়। বিশেষ করে যারা সরকারে থাকেন তাদের এক ধরনের প্রচ্ছন্নভাবে তারা কি চান, তদন্ত কমিটি এটা কিন্তু বুঝে নেয় আর কি, তদন্তটা কোন দিকে যেতে হবে। এই কারণের জন্য যারা সরকারে থাকেন, তো সরকারি তদন্ত কমিটি অধিকাংশ ক্ষেত্রে কখনো আলোর মুখ দেখে না। তো এবার যেহেতু একটা অন্তর্বর্তী সরকার আছেন, আমি শুধু এটা না, আরো অনেকগুলো প্রশ্ন আছে। এখন গুরুত্বপূর্ণ যেটা হলো যে এটা আমাদের জন্য খুব দুঃখজনক এক, আর একটা হলো যে আপনি খেয়াল করবেন অতীতের কোনো গণঅভ্যুত্থানের কোনো অংশীদাররা, কোনো ফ্রন্ট লাইনাররা, তারা কেউ সরকারের ভাগ চাননি অতীতে। 69-এ বলি, আমাদের তারপরে যদি আমি সবচেয়ে বড় রিসেন্টলি আপনাদের জন্মের সময়কার, বিশেষ করে 80-র দশকে এরশাদ সামরিক স্বৈরতন্ত্র বিরোধী যে আন্দোলন, সেটাও একটা 90-এর একটা বিশাল একটা, তখনও আমাদের ছাত্র নেতারা তখন আমাদের 3 জোটের রূপরেখা ছিল। তো এবারকার একটা ছিল যে এবারকার আন্দোলন একমাত্র আন্দোলন যে আন্দোলনে
আমরা কেবলমাত্র সরকারি পরিবর্তন চাইনি, সরকারি পরিবর্তনের সঙ্গে সঙ্গে গোটা ব্যবস্থার আমরা একটা গণতান্ত্রিক পরিবর্তন চাই। এই আন্দোলনটা তো আসলে মূলত রাজনৈতিকটা পরে হয়েছে, আগে তো সাধারণ মানুষের আন্দোলন ছিল। না, এটা তো আমাদের 16 বছরের লড়াই, এটা কেবল 36 দিনের একটা ম্যাজিক না, এটা 16 বছর ধরে রাজনৈতিক দলগুলোর যে জানবাজি যে লড়াই এবং তাদের যে লক্ষ লক্ষ মামলা, প্রায় কোটি মানুষ তাদের যে হয়রানি, এবং যে বলতে পারেন দেশব্যাপী একটা পুঞ্জীভূত একটা ক্ষোভ ছিল, বারুদটা পুরো দেশে মানে ছড়িয়ে দেওয়া হয়েছিল, শেষ একটা দিয়াশলার কাঠে জ্বালানো দরকার ছিল। আমাদের ছাত্র তরুণরা, শ্রমিকরা, রাজনৈতিক নেতা কর্মীরা মিলে শেষ ধাক্কাটা দিয়েছেন। ঠিক আছে, ওই যেটা বললাম, এবারকার অভ্যুত্থানে সবচেয়ে বেশি জীবন দিয়েছে শ্রমিকরা কেউ কিন্তু প্রতিনিধিত্ব দাবি করেনি সরকারে, তাদের কিন্তু কোনো অংশগ্রহণের কিন্তু ব্যাপার কিন্তু নেই। সাধারণ মানুষের সংখ্যাই বেশি, যারা মারা গেছেন সাধারণ মানুষের সংখ্যাই হচ্ছে বেশি, তারা কোনো প্রতিনিধিত্ব দাবি করেনি, বা তাদের পক্ষেরও কোনো লোকজন আমরা অ্যাজ ওভাবে কিন্তু দেখিনি। তো এটা করতে যেয়ে ওনাদের বর্তমান ভবিষ্যৎ অনেকেরই গভীরভাবে কালিমা লিপ্ত হয়েছে, এটা হলো খুব দুঃখের জায়গা। আরেকটা কথা আমি বলতে চাই, এটার জন্য আমি সরকারকে প্রধানত দায়ী করি, আমি অন্তর্বর্তী সরকারকে দায়ী করি, এবং তাদের এই প্রচ্ছন্ন পরোক্ষ মদদে তারা যখন শুধু কোলে পিঠে না, যখন মাথায় তুলে নিয়েছেন গোটা অভ্যুত্থান আপরাইজিংকে, যখন বললেন একটা গুটিকয় মানুষের, ছাত্র তরুণদের, তাদের জন্য একটা ম্যাজিক, সকল রাজনৈতিক দল, জনগণের সকল অংশ, শিক্ষক, সাংবাদিক, বুদ্ধিজীবী, অভিভাবক, গৃহবধূ, যিনি কখনো রাজপথে নামেননি, এই যে সবার যে কালেকটিভ যে অবদান, এটাকে অস্বীকার করে সরকার যখন এটা চেষ্টা করলো মানে বিশেষ একটা অংশকে কেবলমাত্র তাদেরকে আনার জন্য, তিনি তখনই তাদেরকে কিন্তু ভবিষ্যৎটা অনেকটা হলো নষ্ট করে কিন্তু তিনি তখন দিয়েছেন, এবং সেই সুযোগটা গ্রহণ করতে যে জানতে চাই একটা বিরতির সময়, এবং বলছি যে সেজন্য শুধু কজনের ভাগ্যটা অনিশ্চিত হয়ে যায়নি, গোটা প্রজন্ম, যে প্রজন্মটা তারা ভবিষ্যৎ রাজনীতি পড়াশোনা করবে, রাজনীতির হাল ধরবে, সমাজের নানা অংশে যারা লিড করবে, তারা কিন্তু আজকে বড় ধরনের বিতর্কের মধ্যে, এর দায় দায়িত্ব কিন্তু প্রধানত অন্তর্বর্তী সরকারকে বহন করতে হবে। অবশ্যই আসবো। দর্শক, আপনারা দেখছেন আরআইএসএল স্টিল গণতন্ত্র, একটা বিরতির সময় হয়েছে, ফিরছি কিছুক্ষণের মধ্যে। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আরআইএসএল স্টিল গণতন্ত্র অনুষ্ঠান। আমরা সরাসরি আলোচনায় ছিলাম, আলোচনায় চলে যেতে চাচ্ছি। এ পর্যায়ে জনাব এমরুজ্জামান মিলাত, আপনার কাছে আসতে চাচ্ছি। আমরা অনেকগুলো বিষয়ে কথা বলেছি এবং অন্তর্বর্তী সরকারের কিছু বিষয় চলে এসেছে, যেহেতু উপদেষ্টা আসিফের বিরুদ্ধে অভিযোগটি রয়েছে, এটি আমাদের একটি দৃষ্টি খোলার জন্য একটা ঘোষণা আসছে কিনা যে আমাদের আসলে আরো সচেতন হতে হবে, এবং নির্বাচনকে যদি আমরা প্রাণবন্ত বা সফল করতে চাই বা সুষ্ঠু করতে চাই, সেক্ষেত্রে উপদেষ্টা মণ্ডলী যারা রয়েছেন, যদি এরকম অভিযোগ আসতে থাকে, তাহলে কি আইন শৃঙ্খলা পরিস্থিতিকে আমরা যেভাবে গোছানো শুরু করেছেন এই অন্তর্বর্তী সরকার, সেটি কি আরো বেগবান হবে নাকি বাধাপ্রাপ্ত হবে? কি মনে করছেন? এটা বাধাপ্রাপ্ত হবে না। আমার মনে হয় যে আইন শৃঙ্খলার যে অবনতি, যেটা 5ই আগস্ট থেকে হওয়া শুরু করেছিল, ডিটেরিয়েট করেছিল একেবারে 6 মাসের মাথায় গিয়ে অনেক, তারপর থেকে আস্তে আস্তে উন্নতি হচ্ছে। আমি বলবো না যে এই সরকার একবারে কাজ করছে না, তা নয়, কিন্তু সরকারের ভিতরে যদি আপনার উপদেষ্টাই যদি দুর্নীতিবাজ হয়, তাহলে তো একটা অসুবিধা আর কি, আইন শৃঙ্খলা রক্ষা করার ক্ষেত্রেও অসুবিধা। তবে আমি আশাবাদী যে যেহেতু প্রধান উপদেষ্টা তিনি খুব জোর দিয়ে বলেছেন যে ফেব্রুয়ারির প্রথমার্ধে ইলেকশন হবে, এবং ইলেকশনের প্রস্তুতি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আলাপ করেছে, আর্মির সঙ্গে আলাপ করেছে, আর্মি 80,000 সোলজার ডিপ্লয় করবে নির্বাচনে, এবং সেখানে আনসার বাহিনী আছে, পুলিশের যতটুকুই কনস্ট্রাকশন করতে পেরেছেন তারা। তারপরেও আমি শুনলাম সেদিন আমার উপদেষ্টার সঙ্গে আলাপ হলো যে তারা প্রায় 1000 ASI রিক্রুট করছে অনলি ফর ইলেকশনস, যে তারা একটা 6 মাসের ট্রেনিং দিয়ে ইলেকশনটা যে ভালো হয়। তবে ইলেকশন ভালো হবে, স্বতঃস্ফূর্তই হবে, কারণ অনেক দিন মানুষ নির্বাচন করে ভোট দিতে পারে না, সেই জন্য এবার আমার কাছে মনে হয় ইলেকশনটা ভালো হবে। তবে আপনি একটা কথা খুব ভালো, মানে সন্দেহের কথা যেটা বলেছেন, ইলেকশনকে বানচাল করার জন্য বা এটাকে ডিস্টার্ব করার জন্য এই যে কিছু কিছু খবর যেটা পান, একটা পর যে ঘটছে, আমি করতে চাই না। অদৃশ্য একটা শক্তি কাজ করছে যে ইলেকশনটা যাতে আরো পিছায়, কারণ ইলেকশনটা হলে পরে এখন যারা ক্ষমতা ভোগ করছে,
কেন মনে হচ্ছে যে তারা ইলেকশন পিছানোর জন্য কাজ কারণ করছে? ইলেকশন পিছানোর জন্য আপনি খুব ভালো স্পষ্টতই বলা যায় যে এনসিপি, আপনার জামাত ইসলাম, তারা কিন্তু ক্ষমতা এখন ভোগ করছে। কারণ তারা মোটামুটি নির্বাচন হয়ে গেলে তখন তো এখন যে তাদের প্রভাব, একটা আপনার পোস্টিং, তারপরে কাজ নেওয়া, কাজ ভাগ করে দেওয়া, এগুলি এনসিপি এবং জামাত ইসলামের লোকরাই করছে ম্যাক্সিমাম। এখানে বিএনপি যেহেতু দেখা যাচ্ছে, সভাপতি আমরা মনে করছি বিএনপি তো অনেক বড় একটি দল, আপনার কেন মনে হচ্ছে যে জামাত আর এনসিপি হচ্ছে এই কাজটা করছে? এই কাজটি করছে মানে পত্রিকায় আপনারা দেখছেন, তো আপনারা পত্রিকায় দেখছেন, তারপরে কোথায় কিভাবে পোস্টিং বাণিজ্যগুলো হচ্ছে সেগুলি তো অহরহ আসছে আর কি। এখন বোঝাই যাচ্ছে যে এই ক্ষমতাটা হয়তো তারা চিন্তা করতেছে আমাদের ক্ষমতাটা হ্রাস পাবে যদি নির্বাচনটা হয়ে যায়, তখন তো রাজনৈতিক দল আসবে এবং রাজনৈতিক দলটা হ্যাঁ বলেন না। আমি একটা রেফারেন্স দিতে হবে, গতকালকেও হয়েছে এবং এর আগে বিবিসি বাংলাকে সাক্ষাৎকারে এনসিপির যিনি সদস্য সচিব রয়েছেন আক্তার হোসেন, উনি বলেছেন, উনি কিন্তু একদম সরাসরি বলেছেন যে বিএনপির পক্ষ থেকে যেহেতু একটি বড় দল, প্রভাবশালী দল, তারা ধরেই নিয়েছেন যে তারা নির্বাচনে জিতবেন এবং সেইভাবেই তারা এখনই দল গোছানো শুরু করেছেন। এলাকা ভিত্তিক, থানা ভিত্তিক তারা এই চাঁদাবাজির কাজগুলো করেছেন। এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকের পরেও সুনির্দিষ্ট একটি অভিযোগ এসেছে যে বিএনপি হচ্ছে তাড়াতাড়ি নির্বাচন চান, কারণ তারা জানেন যে তারা নির্বাচনে যে ক্ষমতায় আসতে চাচ্ছেন এবং আবারও সে একই ফ্যাসিবাদী একটি শাসনের দিকে যেতে চাচ্ছেন। এই ধরনের কিন্তু সুস্পষ্ট অভিযোগ তারা করেছেন। আক্তারের মন গড়া কথা বললে তার চলবে না। ধরেন আমি তো মনে করি যে হ্যাঁ, এটা ঠিক যে নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ হলে পরে বিএনপি ক্ষমতায় আসবে, কারণ বিএনপির সাপোর্টটা অনেক বেশি। এবং 17 বছর যে আমরা যুগপৎ আন্দোলন ওদের সঙ্গে নিয়ে করেছি, তাতে করে বিএনপি হেডেড বাই বিএনপি গভর্নমেন্ট ফর্ম করবে, এটা মোটামুটিভাবে প্রত্যেকটা মানুষই জানে। এবং আমরা বিশ্বাস করি যে আমাদের যে আদর্শ, আমাদের যে ম্যানিফেস্টো, আমাদের যে দফা 31 দফা, সেগুলি বিশ্বাস করে মানুষ আমাদেরকেই নির্বাচিত করবেন। এবং সেই কারণেই এই আক্তারদের মতো মানে ওরা তো ম্যাচিউর না, মানে আমি আক্তারদের মতো বলেছি এই জন্য যে এনসিপির অনেক ছেলেপেলেরাই ওরা হয়তো বুঝতে পারছে না, এখনো তো ওইরকম ম্যাচিউর হয়নি। তারা মনে করছে যে আমার হাতে সময় খুবই কম আছে, আমি জাস্ট এটা শেষ করে দিই। চাঁদার কথা যেটা বলছেন আর কি, চাঁদা এখন নেওয়া হয়তো রাজনৈতিক সরকার আসলে এটা নেওয়া বন্ধ হবে, কারণ আমরা যে প্রক্রিয়ায় যাচ্ছি, আমরা সংস্কারগুলি যারা ওনারা করছেন সেই সংস্কারের মধ্য দিয়ে পরিশুদ্ধ একটা বাংলাদেশ গড়ার জন্য জনাব তারেক রহমানের নেতৃত্বে এটা হবে। আমরা আশা করি যে একটা জিয়ার আদর্শ যেভাবে ছিল সেই আদর্শ নিয়ে সেই বাস্তবায়ন করার জন্য। সাইফুল হক, আপনার কাছে আমি এখন আসতেই চাচ্ছি, এই জামাত আর এনসিপির যে পুনঃ বিএনপির বিরুদ্ধে একটি সংঘাত এবং পাল্টাপাল্টি, এবং এই মুহূর্তে জামাত আর এনসিপি অনেকটা একই মতাদর্শে যাচ্ছে এবং জাতীয় সনদ, জুলাই সনদ নিয়ে আমরা দেখেছি তাদের একই ধরনের মনোভাব। আপনার মন্তব্য কি? না, আমি বলি এগুলো হচ্ছে রাজনৈতিক অবস্থান, এগুলো রাজনৈতিক বক্তব্য। মাঠের সব রাজনৈতিক বক্তব্যকে এত গুরুত্ব দিয়ে নেবার তেমন কিছু নেই। আগামী নির্বাচন কেন্দ্র করে আছে না বিভিন্ন দল, প্রত্যেকের তার চিন্তাভাবনা, তার রাজনৈতিক কৌশল, তার বক্তব্য। এখন ধরুন এদের যদি প্রধান প্রতিপক্ষ যদি বিএনপি হয় বা এই ধরনের কোনো রাজনৈতিক দলগুলো হয়, তো স্বাভাবিকভাবেই তাদের বিরুদ্ধে তারা রাজনৈতিক কথা বলবে, অন্যান্য অভিযোগ উত্থাপন করবে। এগুলো আমাদের রাজনৈতিক সংস্কৃতির অংশ। এবং দুর্ভাগ্যজনকভাবে আমরা এসব অনেকগুলো অপপ্রচার, অনেকগুলো চরিত্র হনন, এই সংস্কৃতি থেকে আমাদের রাজনীতি এখনো বেরিয়ে আসতে পারে না। কারণ আপনি আর আমাদের এখানে একটা বক্তব্যের প্রমাণ করার দায়িত্ব, প্রমাণ করার যিনি অভিযোগ করছেন তার যে প্রমাণ করারও দায়িত্ব আছে, এরকম দায়িত্ব বোধের জায়গা থেকে আমাদের রাজনীতিকরা অধিকাংশ ক্ষেত্রে কথা বলেন না। একটা কথা বলতে একটা গালি দেওয়ার দরকার হয়, গালি তারা দিয়ে দিলেন। আমি মনে করি কিছু চ্যালেঞ্জ আছে, কিন্তু গোটা ইলেকশন না বাংলাদেশ এখন এটা সরকার, নির্বাচন কমিশন, রাজনৈতিক দল, ফাইনালি ভোটাররা, এটা একটা যৌথ একটা অর্কেস্ট্রার মতন। আর আপনি দেখবেন এরা এবং আমাদের ডেভেলপমেন্ট পার্টনাররা যারা আছেন তারাও কিন্তু অপেক্ষা করছেন একটা জনগণের একটা নির্বাচনের জন্য। আমি মনে করি সেই জায়গা থেকে বাংলাদেশ নির্বাচন ধন্যবাদ জানাচ্ছি। আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করছিলাম। দর্শক, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা রয়েছেন RSL স্টিল জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে এবং আজকের আলোচনার পরবর্তীতে নিশ্চয়ই আবার